আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতে জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। অ্যাসাইলাম আবেদনে আরও কঠিন নিয়ম যুক্তরাষ্ট্রে, সাক্ষাৎকার ছাড়াই হতে পারে আবেদন বাতিল। 14 লাখ মামলার জটে বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের বার্থ ট্যুরিজম ঠেকাতে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযান, বাতিল 600 এর বেশি ভিসা, বিদেশিদের ভ্রমণে বাড়ছে নতুন কড়াকড়ি। 3 দশকেই মেলেনি হদিস, পলাতক বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজতে আবারও জনসাধারণের সহায়তা চাইল এফবিআই। নিষিদ্ধ চোখ হোল্ডে প্রথম এনওয়াইপিডি কর্মকর্তা দোষী সাব্যস্ত, আদালতের রায়ে তৈরি নতুন নজির। চাকরি হারানোর পর এবার কারাদণ্ডের অপেক্ষা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজ দেশে নির্যাতন, নিপীড়ন বা নিরাপত্তার ঝুঁকি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া মানুষের আবেদন প্রক্রিয়ায় এসেছে নতুন পরিবর্তন। এখন কিছু ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকার ছাড়াই আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন ইউএসসিআইএস কর্মকর্তারা। সমালোচকদের আশঙ্কা, এতে প্রকৃত আশ্রয় প্রার্থীরাও নিজেদের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ হারাতে পারেন। আবেদন থেকে আদালত পর্যন্ত নতুন নিয়মের পুরো প্রভাব কী হতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আবারও পরিবর্তন এসেছে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার প্রক্রিয়ায়। নতুন এই নীতির কারণে একদিকে কিছু আশ্রয় প্রার্থীর আবেদন দ্রুত নিষ্পত্তি হতে পারে, অন্যদিকে ইমিগ্রেশন আদালতে বাড়তে পারে মামলার চাপ। আটলান্টার ইমিগ্রেশন আইনজীবী চার্লস কাকের দাবি, সেখানে বর্তমানে প্রায় 1 লাখ ইমিগ্রেশন মামলা বিচারাধীন। ফলে আদালতের সামনে প্রতিদিনই দেখা যায় দীর্ঘ অপেক্ষার সারি। তার মতে নতুন নিয়মে এই ব্যাকলগ কমানোর চেষ্টা করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আগে অ্যাসাইলাম আবেদনকারীদের ইউএসসিআইএস কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎকার দিতে হতো। এই সাক্ষাৎকার 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সেখানে আবেদনকারীকে নিজ দেশে নির্যাতন, ভয় বা নিরাপত্তাহীনতার কারণ বিস্তারিত ব্যাখ্যা করতে হতো। এখন কর্মকর্তারা চাইলে সেই সাক্ষাৎকার ছাড়াই আবেদনকারীর জমা দেয়া কাগজপত্রের ভিত্তিতে আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন। সমালোচকদের আশঙ্কা, এতে প্রকৃত আশ্রয় প্রার্থীরাও নিজেদের বক্তব্য সরাসরি তুলে ধরার সুযোগ হারাতে পারেন। আবেদন বাতিল হলে সেটি চলে যাবে ইমিগ্রেশন আদালতে, আর সেখানে বিচারকের সামনে দ্রুত সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন আবেদনকারী। আইনজীবীদের কেউ কেউ বলছেন, এতে যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে রিপাবলিকান নেতাদের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের মামলার জট কমানো সম্ভব হবে। তাদের মতে আদালতে আবেদনকারীর নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকছে। আগামী 21 আগস্ট থেকে অ্যাসাইলাম সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে সতর্কবার্তা পাঠানোর নিয়মও বন্ধ করবে ইউএসসিআইএস। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে বর্তমানে 14 লাখের বেশি অ্যাসাইলাম মামলা বিচারাধীন। ফলে নতুন নীতিতে আবেদনকারীদের পাশাপাশি ইমিগ্রেশন আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মীদের ওপরও বাড়তে পারে কাজের চাপ। সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। বার্থ ট্যুরিজম ঠেকাতে গঠিত বিশেষ টাস্ক ফোর্স ইতিমধ্যে 600 এর বেশি ভিসা বাতিল করেছে। ভিসাধারীদের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সরকারি সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে জন্ম পর্যটনের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। নতুন এই কঠোর নীতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বিদেশিদের ভ্রমণ ঠেকাতে নতুন করে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের 600-এরও বেশি ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্ক ফোর্স নামে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই সংস্থা বিশ্বজুড়ে ভিসাধারীদের ভ্রমণ ও কার্যক্রম পর্যালোচনা করছে। একই সঙ্গে পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য সরকারি সংস্থার তথ্য বিশ্লেষণ করে জন্ম পর্যটনের সঙ্গে জড়িত ব্যক্তি আর সহযোগীদের শনাক্ত করা হচ্ছে। গত 6 আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের পর এই পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে। আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে নন ইমিগ্রান্ট ভিসায় প্রবেশের চেষ্টা করলে ভিসা বাতিল, প্রবেশে বাধা, এমনকি দেশ থেকে বহিষ্কারের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে মানবিক ও জাতীয় স্বার্থের ক্ষেত্রে কিছু ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন জন্ম পর্যটনকে ঘিরে একটি লাভজনক ব্যবসা গড়ে উঠেছে। কিছু প্রতিষ্ঠান জুলা মিডওয়াইফ বা ওয়েলনেস সেবার আড়ালে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা, ভিসা পরামর্শ ও হাসপাতালের যোগাযোগ করে থাকে। কোথাও কোথাও ভুয়া মেডিকেল নথি তৈরি এবং ভিসা কর্মকর্তাদের কাছে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করার অভিযোগ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর নাগরিকত্বের বিষয়টি 14তম সংশোধনীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কিত। নতুন এই কঠোর নীতিতে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ আর ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। প্রায় 30 বছর ধরে পলাতক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামের সন্ধানে আবারও সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের FBI। ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে এক নারী রোগীকে ওষুধ দিয়ে দুর্বল করে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1997 সালে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই তিনি পলাতক। 3 দশকের এই রহস্যের বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রায় 3 দশক ধরে পলাতক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজে বের করতে আবারও জনসাধারণের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। গত 12 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তার সন্ধান চেয়ে পোস্ট দেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। FBI-এর অভিযোগ, 1990-এর দশকে ফিলাডেলফিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে ওষুধ দিয়ে দুর্বল আর ঝিমিয়ে পড়ার মতো অবস্থায় নিয়ে যান জাহিদুল ইসলাম। এরপর ওই রোগীকে জোরপূর্বক যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর তার বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে মামলা করা হয়। পরে 1997 সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট থেকে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু এরপর থেকেই তিনি পলাতক। প্রায় 30 বছর পেরিয়ে গেলেও এখনও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। FBI জানিয়েছে জাহিদুল ইসলামের নিউ ইয়র্কের অঙ্গরাজ্য এবং কানাডার মন্ট্রিলের সঙ্গে যোগাযোগ বা পরিচিতি রয়েছে। তদন্তকারীদের ধারণা তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারেন। তার স্ত্রীও একজন চিকিৎসক বলে জানিয়েছে সংস্থাটি। 1955 সালের 1 অক্টোবরে বাংলাদেশের জন্ম নেওয়া জাহিদুলকে FBI বাংলাদেশি নাগরিক এবং চিকিৎসক হিসেবে বর্ণনা করেছে। তার উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি, ওজন 160 পাউন্ড, কালো চুল এবং বাদামি চোখ। তিনি চশমা ব্যবহার করতে পারেন। FBI তাকে এডিশনাল ভায়োলেন্ট ক্রাইমস শ্রেণীতে তালিকাভুক্ত করেছে এবং তাকে সশস্ত্র এবং বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে সতর্ক করেছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় FBI অফিস অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনসুলেটে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। চোখহোল্ড নিষিদ্ধ করার আইন কার্যকর হওয়ার কয়েক বছর পর প্রথমবার তার আওতায় দোষী সাব্যস্ত হলেন নিউ ইয়র্কের এক পুলিশ কর্মকর্তা। তিনি ওমর হাবিব। 2023 সালের ব্রঙ্কসে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ কৌশল ব্যবহারের অভিযোগ উঠে। শেষ পর্যন্ত আদালতের রায়ে দোষী হলেন তিনি। কেন এই রায় এত গুরুত্বপূর্ণ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্ক পুলিশের ইতিহাসে নতুন নজির তৈরি হয়েছে। প্রথমবারের মতো 2020 সালের চোখহোল্ড নিষেধাজ্ঞা আইনের আওতায় একজন NYPD কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অভিযুক্ত কর্মকর্তা ওমর হাবিবকে বৃহস্পতিবার শ্বাসরোধ এবং নিষিদ্ধ চোখহোল্ড ব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে 2য় ডিগ্রি গুরুতর শ্বাসরোধের অপরাধ এবং 3য় ডিগ্রি আক্রমণের অপরাধ এর অভিযোগেও তিনি দোষী হয়েছেন। ঘটনাটি ঘটে 2023 সালের 28 জুলাই। ব্রঙ্কসের একটি ক্যাটারিং হলে 911 কলের পর সেখানে পৌঁছান হাবিব। পুলিশ জানিয়েছে এক মাতাল ও বিশৃঙ্খল ব্যক্তি গ্রেফতারে বাধা দিলে হাবিব তাকে চোখহোল্ড দেন। প্রসিকিউটরদের দাবি চোখহোল্ড এতটাই শক্ত ছিল যে ওই ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাবিবের আইনজীবী দাবি করেন ওই ব্যক্তি পর্যাপ্ত খাবার না খেয়ে মদ পান করায় অন্য কারণেও জ্ঞান হারাতে পারেন। হাবিব 2007 সাল থেকে NYPD-তে কর্মরত ছিলেন। এর আগে অতিরিক্ত বল প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছিল। 2017 সালের একটি ঘটনায় তার বিরুদ্ধে চোখহোল্ড ব্যবহারের অভিযোগও প্রতিষ্ঠিত হয়েছিল।
রায়ের পর তাকে বিনা জামিনে আটক রাখার নির্দেশ দিয়েছেন ব্রঙ্কসের বিচারক সিনথিয়া ইসালেস। ফেলোনি স্ট্র্যাঙ্গুলেশন এর জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে দোষী সাব্যস্ত হওয়ার পর আইন অনুযায়ী হাবিবকে NYPD থেকে বরখাস্ত করা হয়েছে। 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যার পর নিউ ইয়র্কে পুলিশি চোখ হোল্ড নিষিদ্ধ করতে এই আইন করা হয়েছিল। আইনটি পরে পুলিশ ইউনিয়নের চ্যালেঞ্জেও টিকে যায়। নিউ ইয়র্কের রেস্টুরেন্ট মালিকদের জন্য খুলছে নতুন সম্ভাবনার দরজা। সারা বছর আউটডোর ডাইনিং চালানোর সুযোগ দিতে সিটি কাউন্সিল পাশ করেছে নতুন বিল। এতে মৌসুমি কাঠামো বারবার বসানো ও সরানোর খরচ কমবে। একই সঙ্গে বাড়বে বসার জায়গা, ক্রেতা ও ব্যবসার সুযোগ। তবে এই পরিবর্তন নিয়ে সবার মত এক নয়। সুবিধা অসুবিধার পুরো চিত্র থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্ক শহরের রেস্টুরেন্ট ব্যবসায় আসছে বড় পরিবর্তন। শহরের আউটডোর ডাইনিং বা রাস্তার পাশে খাবারের ব্যবস্থা এবার সারা বছর চালু রাখার সুযোগ দিতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। বৃহস্পতিবার কাউন্সিলে পাশ হওয়া নতুন বিলের ফলে রেস্টুরেন্টগুলো মৌসুমী সীমাবদ্ধতা ছাড়াই স্ট্রিট ক্যাফে পরিচালনা করতে পারবে। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্য আউলস টেইল রেস্টুরেন্ট ম্যানেজার জর্ডান উইলিয়ামসের মতে, সারা বছর আউটডোর ডাইনিং চালু থাকলে ব্যবসা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তিনি জানান, তাদের রেস্টুরেন্টটি আগে একটি লন্ড্রোম্যাট ছিল, ফলে ভেতরে স্টোরেজ এবং বসার জায়গা খুবই সীমিত। বাইরে অতিরিক্ত আসন চালু থাকলে ব্যস্ত সময়ে তারা প্রায় 3 গুণ বেশি ব্যবসা করতে পারবেন। বিলটির উদ্যোক্তা কাউন্সিল সদস্য লিঙ্কন রেসলার বলছেন, প্রতি মৌসুমে আউটডোর কাঠামো বসানো এবং আবার ঘুরে ফেলার খরচ ছোট ব্যবসাগুলোর উপরে বাড়তি চাপ তৈরি করে। নতুন নিয়মে সেই খরচ ও ঝামেলা কমবে। শুধু তাই নয়, ফুটপাত এবং রাস্তার উপরে থাকা আউটডোর ডাইনিং কাঠামোকে শীত এবং বৃষ্টির উপযোগী করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ শীতের তীব্রতা, বৃষ্টি কিংবা তুষারপাতের মধ্যেও ব্যবসা চালু রাখার সুযোগ থাকবে। নতুন নিয়মে রেস্টুরেন্টগুলো 4 বছরের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এই জন্য $3,500 ফি দিতে হবে। সঙ্গে আউটডোর জায়গার পরিমাণ অনুযায়ী অতিরিক্ত ফি থাকবে। সমর্থকদের মতে, এই উদ্যোগ ব্যবসা এবং কর্মসংস্থানের বাড়ানোর পাশাপাশি নিউ ইয়র্কের রাস্তাঘাট এবং পাড়াগুলোকে আরো প্রাণবন্ত করে তুলবে। তবে পার্কিং কমে যাওয়ার আশঙ্কায় কেউ উদ্বেগও জানিয়েছেন। মঙ্গলবারের কাউন্সিল বৈঠক ঘিরে ডিয়ারবোর্নে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। পুলিশ প্রধান ঈশা শাহিন জানিয়েছেন, বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি অঙ্গরাজ্যে ও ফেডারেল অংশীদারদের সঙ্গে সমন্বয় চলছে। তার আশঙ্কা, বাইরে থেকে আসা কিছু গোষ্ঠী স্থানীয়দের উস্কানি দিয়ে সংঘাত তৈরি করতে পারে। তাই প্রয়োজন ছাড়া সেখানে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিশিগানের ডিয়ারবর্নে সিটি কাউন্সিলের বৈঠক ঘিরে বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা। আগামী 18 আগস্ট মঙ্গলবার কাউন্সিল সভায় শহরের বাইরের কিছু ব্যক্তি বা গোষ্ঠী উপস্থিত হতে পারে, এমন তথ্যের পর পরিস্থিতি নজরদারিতে রেখেছে ডিয়ারবর্ন পুলিশ। পুলিশ প্রধান ঈশা শাহিন জানিয়েছেন, অঙ্গরাজ্য আর কেন্দ্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠক ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের প্রতি তার বিশেষ আহ্বান, প্রয়োজন ছাড়া যেন কেউ কাউন্সিল ভবনের সামনে না আসেন। পুলিশ প্রধানের দাবি, বাইরে থেকে আসা এসব ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্য হতে পারে স্থানীয়দের উস্কানি দিয়ে প্রতিক্রিয়া তৈরি করা এবং সেই ঘটনাকে প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করা। তাই তাদের কোনো ধরনের দর্শক বা প্রতিক্রিয়া না দেওয়াকেই সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। পুলিশ প্রধান বলেন, যেসব বাসিন্দাদের সিটি কাউন্সিলে প্রয়োজনীয় কাজ রয়েছে তারা অবশ্যই বৈঠকে যেতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত থাকবে। তবে শুধু বাইরের লোকজনকে কনফ্রন্ট বা মোকাবেলা করার উদ্দেশ্যে কেউ যেন সেখানে না যান। তার ভাষ্য, এতে অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হতে পারে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকে। বাসিন্দাদের পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, কয়েকজন বিদ্বেষপূর্ণ বহিরাগত যেন ডিয়ারবর্নের পরিচয় নির্ধারণ করতে না পারে। তার বার্তা, শান্ত থাকা ও উস্কানিতে সাড়া না দেওয়াই হবে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। ডিয়ারবর্ন এই ধরনের পরিস্থিতির চেয়েও শক্তিশালী। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে পরিবার, বন্ধু ও কমিউনিটির মানুষদের নিয়ে আনন্দ ঘন এক মিলন মেলায় পরিণত হয়েছিল মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের পিকনিক। খেলাধুলা, আড্ডা, শিশু কিশোরদের উচ্ছ্বাস এবং পারস্পরিক সৌহার্দ্যে দিনব্যাপী এই আয়োজন ছড়িয়ে দেয় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ।
নিউ জার্সির বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে অংশ নেন মুসলিম কমিউনিটির মানুষজন। গত 9 আগস্ট দিনব্যাপী আয়োজিত মুনার পিকনিক যেন পরিণত হয় এক আনন্দমুখর মিলন মেলায়। সকাল থেকেই পিকনিক স্থলে ছিল উৎসবের আমেজ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে। দীর্ঘদিন পর অনেকের দেখা হয়েছে প্রিয়জনদের সঙ্গে। শিশু কিশোরদের হাসি, বড়দের প্রাণখোলা আড্ডা আর সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠে পুরো আয়োজন। পবিত্র আল কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। তেলাওয়াত করেন ইসমাইল হোসেন। নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টার প্রেসিডেন্ট হাফিজ আব্দুল শাকিল। উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সবাইকে স্বাগত জানান চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বাবুল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুনা নিউ ইংল্যান্ড জোনের প্রেসিডেন্ট ইমাম আব্দুল মান্নান। তিনি কমিউনিটির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং মানুষের মধ্যে যোগাযোগ বাড়ায় এবং কমিউনিটিকে আরও কাছাকাছি নিয়ে আসে। পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল শিশু কিশোরদের জন্য নানা খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও। বড়রাও অংশ নেন বিভিন্ন আয়োজনে। নারী সদস্যদের জন্য ছিল পৃথক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যবস্থা। ফলে পরিবারের সব সদস্য একসঙ্গে আনন্দঘন দিনটি উপভোগ করার সুযোগ পান। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অফ প্যাটারসনের মেয়র আন্দ্রে সাইক, কাউন্সিলম্যান শাহিন খালিক, কাউন্সিলম্যান সুরমান হোসেন, কাউন্সিলম্যান নিয়াজ নাদিম, অ্যাসেম্বলিম্যান আব্দুল আজিজ, প্যাটারসন স্কুল বোর্ড কমিশনার মোহাম্মদ রশিদ দিদার এবং প্রসপেক্ট পার্ক স্কুল বোর্ড কমিশনার জাবেদ খান। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এমন উদ্যোগকে কমিউনিটির পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। দিন শেষে মুনার পিকনিক শুধু বিনোদনের আয়োজন হিসেবেই সীমাবদ্ধ থাকেনি। প্রবাসী মুসলিম কমিউনিটির মানুষের মধ্যে পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়া, নতুন পরিচয় গড়ে তোলা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার এক সুন্দর উপলক্ষ হয়ে ওঠে এ আয়োজন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সাথে মিশিগানে বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামাতের এই নেতা। গত বুধবার সন্ধ্যায় মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির আল শাহি রেস্টুরেন্টে এই মতবিনিময় সম্পন্ন হয়। বাংলা প্রেস ক্লাব মিশিগানের সিনিয়র সভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহিদুল হক, সহকারী সেক্রেটারি কাউসার দেওয়ান ও কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ সহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সিটি অফ ওয়ারেনের বোর্ড অফ রিভিউ সদস্য ফয়সাল আহমেদ, শিক্ষাবিদ জুবেইরুল চৌধুরী খোকন, আল কোরআন একাডেমির প্রিন্সিপাল খায়রুল হাসান রফিক, মসজিদ আল ফালাহ প্রেসিডেন্ট কোরবান চৌধুরী, ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের সাবেক সভাপতি ওয়ালিউর রহমান, ওয়ারেন সিটি কমিশনার সাব্বির খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের ভোটে যে সিদ্ধান্ত এসেছে তা বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। প্রয়োজনে সংসদের ভেতরে এবং জনগণের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। প্রবাসীদের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মতবিনিময় শেষে বাংলা প্রেস ক্লাব মিশিগানের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম ও কফি মগ উপহার দেওয়া হয়।
ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ সিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।